আমাদের একটা লক্ষ্য উচিত যে 2031 সালের যে এশিয়ান কাপ, সেই এশিয়ান কাপে আমরা যেন মূল পর্বে খেলতে পারি এবং বিশ্বকাপ বাছাই পর্বে আমরা যেন ভালো একটা অবস্থানে যেতে পারি। আসসালামু আলাইকুম। আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ ফুটবল কোথায় ছিল, আজকে কোথায় আছে এবং আগামী 2 বছর পর বাংলাদেশ ফুটবল কোথায় থাকবে। প্রথমত হচ্ছে যে আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ ফুটবল যেখানে ছিল সেইখান থেকে এত শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের মনে ঠাঁই করে নেবে এবং ফুটবল নিয়ে এত বেশি আলোচনা হবে, আমি আপনি কেউ এটা কখনো কল্পনাও করতে পারিনি। কারণ আমরা তো যারা এই মুহূর্তে জেনজি আছি বা যারা ফুটবলকে বেশি ভালোবাসি, সবাই ইউরোপিয়ান ফুটবল দেখে বড় হয়েছে এবং ইউরোপিয়ান ফুটবল নিয়ে কিন্তু আমরা অনেক বেশি মাতামাতি করি। প্রথমত হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে এত বেশি মাতামাতি হবে এবং আলোচনার কেন্দ্রে থাকবে সেটা বাংলাদেশি কোনো ফুটবলার নেই, এটা কিন্তু ভাই আপনি কখনো চিন্তাও করতে পারেনি। কিন্তু হামজা চৌধুরী আসার পরে হামজা চৌধুরীকে নিয়ে যেভাবে মাতামাতি হয়েছে এবং তাকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, এবং শুধুমাত্র হামজা আসার পরে বাংলাদেশ ফুটবল যে এত বেশি চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু ভাই আমি আপনি কেউ কল্পনাও করতে পারিনি, বাট সেটা কিন্তু পসিবল হয়েছে। এবং বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে একটা শব্দ খুব বেশি প্রচলিত বা অনেক বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে হামজা ইফেক্ট। এবং হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবল কি কি পরিবর্তন হয়েছে, প্রথমত আমি যদি বলি তাহলে আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ ফুটবল যে অবস্থানে ছিল একদম যাচ্ছে তাই অবস্থা। সেখানে ভুটানের সাথে হাঁটছে, নেপালের সাথে হাঁটছে, মালদ্বীপের সাথে হাঁটছে, শ্রীলঙ্কার সাথে হাঁটছে, মানে যত দল আছে সবার সাথে যদি একটা সিরিজ খেলে তাহলে একটা ম্যাচ হয়তো বাংলাদেশ কোনোভাবে জিতে যায়, বাট পরের ম্যাচটা কিন্তু তারা হেরে যায়। এবং তখন র্যাঙ্কিং নাম্বার ছিল 190-এর উপরে এবং বাংলাদেশ দলের যে খেলার ধরন ছিল এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো স্বপ্ন ছিল না। এবং একটা সময় বাংলাদেশ ফুটবল হারিয়ে যাচ্ছিল, ঠিক তখন বাংলাদেশ ফুটবলকে পথ দেখানোর জন্য সেই ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া, তিনি প্রবাসী ফুটবলার হিসেবে প্রথম আসেন, এরপরে তারিক কাজী এসেছেন, নবাব এসেছেন, কাজিম শাহ তিনি এই মুহূর্তে আছেন, এবং এরপরে সর্বশেষ যে সংযোজন সেটা হচ্ছে হামজা চৌধুরী। এবং তিনি আসার পরে কিন্তু মূলত বাংলাদেশের ফুটবলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এমন একজন প্লেয়ারকে আপনি পেয়েছেন, প্রিমিয়ার লিগ খেলা একজন প্লেয়ার, তার পিছিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 0% ইনভেস্টমেন্ট, এবং তাকে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকপত্র দিয়েছেন এবং তিনি বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছেন। এর আগেও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে আগের যে কমিটি, সেখানে কাজী সালাউদ্দিনের যে বোর্ড ছিল, তারা কিন্তু কখনোই চায়নি যে কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলবে। সেখানে জামাল ভুঁইয়া বা তারিক কাজী তাদেরকে নিয়ে যে কি হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। হয়তো কেউ অনেকেই এখন যারা নতুনভাবে বাংলাদেশ ফুটবলকে ফলো করছেন তারা হয়তো জানেন না, জামাল ভুঁইয়াকে এখনো কিন্তু একটা পরিকল্পনা মাফিক তাকে বাদ দেওয়া হচ্ছে এবং তার ফিটনেস বা আরো অন্যান্য ইস্যু ধরে কিন্তু তাকে একাদশে রাখা হচ্ছে না। কিন্তু এর চাইতে খারাপ ফিটনেস বা খেলার অ্যাবিলিটি সোহেল রানা, সাদউদ্দিন তারা কিন্তু জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছে। বাট হামজা চৌধুরী আসার পরে কিন্তু প্রেক্ষাপটটা পুরোটাই চেঞ্জ হয়েছে এবং ফাহমিদুল ইসলামকে যখন সৌদি আরবের ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক তখনই দর্শকদের মধ্যে যে একটা প্রতিবাদ, সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল এর আগে কখনোই দেখেনি যে একটা সিঙ্গেল প্লেয়ারকে বাদ দেওয়ার মাধ্যমে একটা ফুটবল ন্যাশন এইভাবে প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে আলোচনা বসবে। এই সবকিছু কিন্তু ফাহমিদুলকে কেন্দ্র করে হয়েছে। যদিও এই প্লেয়ারটা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলেনি এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। সো এই যে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু ভাই একদিনে তৈরি হয়নি। 1980-90-এর দিকে যদি আপনি তাকান, তখন বাংলাদেশ ফুটবল মানে যেদিন ম্যাচ থাকতো সেদিন মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, আবাহনী মোহামেডানের খেলা হলে পুরো দেশ ভাগ হয়ে যেত। বাট এখন কিছুদিন আগে কুমিল্লাতে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আবাহনী এবং মোহামেডানের খেলা হলো, সেখানে কোনো ধরনের কোনো প্রচারণা নাই, বাংলাদেশ ফুটবলের মানুষ যে আলোচনা করবে সেটাও কিন্তু এখন পর্যন্ত নেই। বাট জাতীয় দলকে নিয়ে কিন্তু বাংলাদেশের যে ফুটবল নিয়ে আলোচনা সেটা কিন্তু ঠিকই রয়েছে এবং সেখানে হামজা চৌধুরী তিনি কিন্তু আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং তিনি আসার পরে বাংলাদেশ ফুটবলে কতটুকু পরিবর্তন হয়েছে, প্রথমত হচ্ছে বাংলাদেশের ফুটবলে এবং বহির্বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদেরকে এর আগে থেকেও অনেক প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু তারা বাংলাদেশে খেলতে আসার সাহসটা কিন্তু ভেবে পায়নি, কারণ তারা জানে না যে বাংলাদেশের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার কেমন এবং সেখানকার ফুটবল সংস্কৃতি কেমন, এটি কিন্তু তারা অজানা ছিল। কিন্তু যখন হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার, যিনি প্রিমিয়ার লিগ খেলা একজন প্লেয়ার, তিনি যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হলেন এবং বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেললেন, এরপরে আপনি যদি দেখেন তাহলে বাফুফের গুড লিস্টে এই মুহূর্তে 50-এর বেশি ফুটবলার আছে যারা আগামী জুনে বাংলাদেশে খেলার জন্য ট্রায়াল দিতে চান, এবং আরো অনেক প্লেয়ার আছে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান। এর মধ্যে সবচেয়ে আলোচিত যে নাম সেটা হচ্ছে সামিদ সোম, কিবো মিসেল, দেন হচ্ছে ফাহমিদুল ইসলাম। এই চারজনকে হয়তো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে আমরা পেলেও পেতে পারি, যদিও সংখ্যার জায়গায় আসতে, বাট আমরা কিন্তু চাইলে তাদেরকে পেলেও পেতে পারি। কিন্তু এই যে হামজা ইফেক্ট এবং হামজা আসার পর বাংলাদেশের ফুটবল যে এত চেঞ্জ হয়ে গেল, শুধু এতটুকু পর্যন্ত যদি আমরা স্টপ থাকি তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে না। আজ থেকে 2 বছর পরে বাংলাদেশ ফুটবল কোথায় থাকবে, এই প্রশ্নের উত্তরে যদি আমি আসি তাহলে 2 বছর আগে যখন আমরা ভুটানের সাথে হাঁটতাম, নেপালের সাথে হাঁটতাম,
মালদ্বীপের সাথে হারতাম, সেই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশ ফুটবল কিন্তু একটা ভালো শক্তিশালী অবস্থানে রয়েছে। কারণ ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ কিন্তু সেখান থেকে ড্র করে এসেছে এবং ইন্ডিয়া কিন্তু খুব শক্তিশালী একটা দল। এবং সামনে আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের দর্শকরা একটা চিন্তা করছে যে সেখান থেকে তারা জয়লাভ করে তারা ঘরে ফিরবে এবং বাংলাদেশ ইজিলি একটা জয় সেখান থেকে পাবে। এবং বাংলাদেশ ফুটবল আগামী 2 বছর পরে হয়তো অনেক ভালো অবস্থানে যাবে এবং র্যাঙ্কিং এ হয়তো 100-র মধ্যে ঢুকতে পারবে। কারণ যেভাবে প্রবাসী ফুটবলার আসা শুরু করে দিয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো এবং সেখান থেকে কিন্তু একটা দল অনেক ভালো অবস্থানে যেতে পারবে। 2022-এর যে ওয়ার্ল্ড কাপ ছিল এবং 2018-এর যে ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে ফ্রান্স দলের দিকে যদি তাকান তাহলে কিন্তু বাইরের প্লেয়াররা কিন্তু অনেক বেশি খেলেছে এবং ফ্রান্সের একদম অরিজিন ফুটবলার যদি খোঁজেন তাহলে কিন্তু হাতে গোনা ছিল। সো এই যে আমরা প্রবাসী ফুটবলারদেরকে এক জায়গায় করে বাংলাদেশ ফুটবলের দলের হয়ে খেলাবো এবং তারা যে দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটার প্রতি কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কারণ এতদিন পর্যন্ত দেশি ফুটবলাররা যেটা করতে না পেরেছেন, বিদেশি ফুটবলার অর্থাৎ প্রবাসী ফুটবলার আসার পরে কিন্তু বাংলাদেশ ফুটবলে আমূল পরিবর্তন হয়েছে অলরেডি। যদি আমরা এখন পর্যন্ত শুধুমাত্র একটা ম্যাচ খেলতে পেরেছি, হয়তো সামনে আরো অনেক ম্যাচ খেলবো, সামনে বাংলাদেশের অনেক ম্যাচ রয়েছে। সো আজ থেকে 2 বছর পরে বাংলাদেশ ফুটবল হয়তো 100 র্যাঙ্কিং এর মধ্যে ঢুকতে পারবে, এমনটা কিন্তু আমরা আশা করতেই পারি। কিন্তু আমাদের কিন্তু একটা সফট একটা লক্ষ্য থাকা উচিত। 2027-এর এশিয়ান কাপে হয়তো আমরা মূল পর্বে জায়গা করে নিতে পারবো না, কারণ ওই ধরনের পরিকল্পনা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে এই মুহূর্তে নেই। হয়তো আমরা মূল বাছাই পর্বে আমরা যেতে পারি, কিন্তু মূল পর্বে খেলার মতো এক্সপিরিয়েন্স বা আমাদের যোগ্যতা হয়তো এখনই হয়নি। কিন্তু আমাদের একটা টার্গেট থাকা উচিত, 2031 সালে যখন এশিয়ান কাপ হবে ঠিক তখন আমরা যেন মূল পর্বে খেলতে পারি। এই ধরনের একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমাদেরকে এগাইতে হবে। যেমনটা হচ্ছে এর আগের কমিটি সালাউদ্দিন তিনি বলেছেন 2022 সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, কিন্তু তখন বাংলাদেশের ফুটবল যে অবস্থানে ছিল 2022 সালে, তাই চিন্তা করতে পারেন যে বাংলাদেশের র্যাঙ্কিং নাম্বার 190 পার হয়ে গিয়েছিল। বাট এই ধরনের শুধু মুখে বলি রেখে কোনো ধরনের কাজ না করে একটা ভীষণ দেয়া, সেটা কিন্তু ভাই কোনোভাবেই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। হয়তো আপনাকে সাব থেকে বের হতে হবে, ASEAN-এ যুক্ত হতে হবে, যেমনটা আফগানিস্তান হয়েছে, তারা সাব থেকে বেরিয়ে হয়ে তারা মিডল ইস্টে খেলে। সো তাদের দলটা কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী এবং একই সাথে আপনি যদি ASEAN-এ যোগ দিতে পারেন তাহলে সেখানে সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, মিয়ানমার রয়েছে, কম্বোডিয়া রয়েছে। এইসব দেশের যে ফুটবল সংস্কৃতি সেটা কিন্তু পুরোটাই আলাদা এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু আসলে দুর্দান্ত। সো আপনাকে প্রথমত সাব থেকে বের হতে হবে, একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে বাংলাদেশ ফুটবল আজ থেকে 2 বছর বা আজ থেকে 5 বছর বা আজ থেকে 10 বছর পর কোথায় থাকবে। সো আমাদের একটা লক্ষ্য উচিত যে 2031 সালের যে এশিয়ান কাপ, সেই এশিয়ান কাপে আমরা যেন মূল পর্বে খেলতে পারি এবং বিশ্বকাপ বাছাই পর্বে আমরা যেন ভালো একটা অবস্থানে যেতে পারি। যেহেতু আমরা প্রিলিমিনারি একটা বাছাই পর্ব আমরা খেলি, সেখান থেকে যেন আমরা মূল বাছাই পর্ব পর্যন্ত যাইতে পারি। যেমনটা এখন ইন্দোনেশিয়া, তারা কিন্তু দুর্দান্তভাবে ফুটবলকে উন্নত করেছে, শুধুমাত্র অরিজিন ফুটবলকে ডেকেছে এবং একই সাথে তারা বিদেশি ফুটবলারদেরকে তাদের জাতীয় দলে খেলার জন্য ন্যাশনালিটি দিয়েছে। সো এই যে একটা প্রসেস মেনটেন করে এবং একটা পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশ ফুটবলকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে হয়তো আজ থেকে 10 বছর পরে আমরা এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে আমরা এশিয়ান কাপের মূল পর্বে খেলবো, হয়তো বিশ্বকাপে খেলতে পারি। কারণ যেভাবে প্রবাসী ফুটবলার আসা শুরু করেছে এবং আমাদের যদি মিডফিল্ড আপনি চিন্তা করে দেখেন তাহলে হামজা আছে, সামিদ আছে, কিবা আছে, এই যে 3 জনের একটা ত্রয়ী, এই ত্রয়ীর মাধ্যমে আমরা বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং এই ত্রয়ীর একটা শক্তিশালী ত্রয়ী যে তৈরি হবে এবং সেটা কিন্তু এশিয়ার মধ্যে যে কোনো দলকে টেক্কা দিতে পারবে এবং এত শক্তিশালী একটা ত্রয়ী কিন্তু আপনি চাইলে কোথাও পাবেন না। সো আমরা কিন্তু একটা কথাই বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সামনে যেন একটা ভিশন থাকে যে আজ থেকে 2 বছর, 6 বছর, 8 বছর বা 10 বছর পরে বাংলাদেশ ফুটবল কোথায় থাকবে, এরকম একটা ভিশনকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল যেন সামনের দিকে এগিয়ে যায় এবং সে শুধুমাত্র ভীষণ না দিয়ে একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশ ফুটবলকে একটা সুন্দর ওয়েতে রাখা যায়। যেমনটা তাবিদ আওয়াল তিনি এখন করে যাচ্ছেন এবং ফাহাদ করিম তিনি যে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, বাট ইমরুল হাসানের মতো যারা পরিচালক আছে তাদেরকে কিন্তু ভাই ছাঁটাই করতে হবে। যদি তাদেরকে ছাঁটাই করতে না পারে তাহলে বাংলাদেশ ফুটবল ভাই এখান থেকে উন্নতি করার কোনো প্রশ্নই ওঠে না এবং একই সাথে সিন্ডিকেট ভাঙতে হবে এবং কোচ নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো এই কাজগুলো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ একটা সময় এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলবে এবং বিশ্বকাপে খেলার একটা চান্স রয়েছে। সো এই হচ্ছে আমার একটা মানে ছোটখাটো একটা গল্প যে বাংলাদেশ ফুটবল আগামী 2 বছর পর কোথায় থাকতে পারে। সো আপনাদের মতামত আশা করছি যে অবস্থাতে বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে আছে, আগামী 2 বছর বা 10 বছর পরে বাংলাদেশ ফুটবল কোথায় থাকবে এটা নিয়ে কিন্তু আপনার একটা মতামত দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।